আমরা জানি যে এখন ইউকেভিতে একটা পরিবর্তন এসেছে। আমার ইউকে ভিসাটা আমি পেয়েছি ভাই। এটা হলো ই ভিসা, বলে যে আপনি 24 ঘন্টা বা 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। আমি 6 ঘন্টার মধ্যে ক্যাশ পাইছি। আমি ভিসা পেয়েছি ভাই ইউকে, কিন্তু আমি এখন পড়তে যাচ্ছি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। তোমার কিন্তু ইউকে ভিসা মাত্র 3 দিনে হয়েছে, 3 দিন, এবং উইদাউট এনি ইউকেভিআই ইন্টারভিউ। প্রতিটা কোশ্চেনের জন্য বিভিন্ন টাইপের টাইম পাবেন। সেটা হলো 1 মিনিট পাবেন, 1.5 মিনিট পাবেন, তারপরে 2 মিনিটও পাবেন। 2 মিনিটের কোশ্চেনগুলো হলো আর কি আপনার মূলত প্রফিসিয়েন্সি টেস্টগুলো। যেহেতু আমার ভাই আইএলস নাই, আপনি বললেন যে ইউকে আর কি আইএলস এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায়। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। আমার ডিপার্টমেন্ট হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই এক্সাইটেড, কজ আজকে একটি এক্সাইটিং জার্নি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। উই হ্যাভ গট মিস্টার আসিফ সর্দার উইথ আস। হি জাস্ট গট হিজ ইউকে স্টাডি ভিসা। সো কনগ্রাচুলেশনস আসিফ, কেমন লাগছে? ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক ভালো লাগতেছে ভাই। মানে অনেক সময়ের পর ভাই ফাইনালি আমার ইউকে ভিসাটা আমি পেয়েছি ভাই। ক্যামেরার দিকে একটু এই যে ভাই, এটা হলো ই ভিসা। বর্তমানে আমি স্টিকার ভিসাটা মিস করে ফেলছি। আমরা জানি যে এখন ইউকেভিতে একটা পরিবর্তন এসেছে। ওরা এখন আর ইউকে স্টিকার ভিসাটা দিচ্ছে না, ওরা ই ভিসাটা দিচ্ছে। পাসপোর্টে স্টিকারটা থাকলে একটু আলাদা ভাইব আসে। হ্যাঁ, ভালো লাগা একটা কাজ করে। যাই হোক, আনফরচুনেটলি সেটা হয়ে ওঠে নাই, বাট আই হোপ যে তুমি এখন খুবই লাকি অ্যান্ড হ্যাপি ফিল করছো যে আলহামদুলিল্লাহ এত সাধনার পর, অপেক্ষার পর ভিসাটা পেয়ে গেলাম। জি ভাই, অনেক অনেক ভাই। এই জার্নিতে ভাই মানে আর কি মুখে প্রকাশ করার মতো না, আর কি ভাষায় প্রকাশ করার মতো না ভাই। মনে করেন যে আপনার গাইডেন্স, তারপরে সজীব ভাইয়ের মানে ট্রেমেন্ডাস সাপোর্ট ভাই, মানে আমার অনেক হেল্প করছে। যাক, আলহামদুলিল্লাহ। তুমি তোমার যদি প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বলতা যে তুমি কোথা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলা, কোন সাবজেক্টে করলা, এবং এই তো এই প্ল্যানিংটা একটু যদি। জি ভাই, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। আমার ডিপার্টমেন্ট হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2024 সালে আর কি। আচ্ছা, হ্যাঁ, জুন মাসে আমার লাস্ট গ্র্যাজুয়েশন। তার মানে 2024-এর জুন মাসে তুমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলা। তো এরপর এখন তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছ যদি সবার উদ্দেশ্যে একটু বলো। জি ভাই, এখন আমি ভাই আমি আমি ভিসা পেয়েছি ভাই ইউকের, কিন্তু আমি এখন পড়তে যাচ্ছি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। আমার এখন সাবজেক্ট হলো মাস্টার্স এমএসসি সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেনসিক ইনফরমেশন টেকনোলজি। ওকে, তো এই যে সাধারণত তুমি এখন ইউকে পড়ার ডিসিশনটা নিলা, তো ব্যাচেলর কমপ্লিট করার পরও তুমি 1 বছরের মতো সময় নিয়েছো, তো তোমার বাহিরে যাওয়ার প্ল্যানিংটা কিভাবে আসলো, অ্যান্ড কেন তুমি ইউকেটা সিলেক্ট করলা, বা কেন তুমি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ সিলেক্ট করলা, এবং এই কোর্সটা কেন সিলেক্ট করলা, যদি একটু ডিটেলসে বলতে। ভাই প্রথমত ভাই, ইউকের জন্য আপনি সবচেয়ে বেশি পুশ করছেন ভাই আপনি। মানে আপনি আর কি, যখন আমি দেখা হইলো আপনার সাথে, আপনি বললেন যে কি করতেছো বা এখন কি তোমার প্ল্যান। না, এখানে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেই, আসিফ কিন্তু আমার এলাকার ছোট ভাই, এবং এমনিতেও আমাদের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। পাশাপাশি একসাথে অনেক একটা সময় ছিল ক্রিকেটও খেলেছি। যদিও আমি যখন ক্রিকেট খেলা শুরু করছি তখন আসিফ অনেক ছোট, বাট স্টিল আমরা দুজন একসাথে ক্রিকেটও খেলেছি। তো একদিন আসিফের সাথে হঠাৎ করে দেখা হলো, হঠাৎ করে বলতে কি প্রায় দেখা হতো। তো দেখলাম যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মোটামুটি দেশেই বসে আছো, ওইভাবে কিছু একটা করছো না। সো আই ওয়াজ থিঙ্কিং যে ছেলেটার প্ল্যানিংটা কি। তো আমি জিজ্ঞাসা করলাম আসিফ কি প্ল্যানিং, তখন তুমি বললা যে ভাই আমার আসলে তো এখন একটা মাস্টার্স করতে চাচ্ছি, কিন্তু কোন দেশে বা কোথায় গেলে ভালো হয় এটা ঠিক বুঝে উঠতে পারছি না। তারপরটা তুমি বলো। তারপরে ভাই আর কি আপনি তো বললেন আর কি ইউকের জন্য আর কি, যেহেতু আমার ভাই আইএলস নাই, আপনি বললেন যে ইউকে আর কি আইএলস এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায়। আমি বললাম যে আইএলস এর প্রিপারেশন নিব নাকি। আপনি বললেন যে আর কি তুমি যখন আর কি তোমার যখন এমওয়াই আছে, তাহলে তুমি আর কি তাহলে প্রসেসিংটা ফাস্ট হবে। আইএলস একটু বসলে একটু সময় লাগবে, তো তুমি প্রসেসিংটা ফাস্ট করার জন্য আপনি বললেন যে ভাই এমওয়াই দিয়েই ডাইরেক্ট অ্যাপ্লাই করতে। তো আমি বাসায় যা বললাম আব্বুরে, তো আব্বু তো বললো আব্বু তো চাই আমি একটা মাস্টার্স করি। তো আব্বু বললো যে আর কি ফরেনে যদি মাস্টার্স হয় তাহলে আর বেশি ভালো। হ্যাঁ, তাহলে এই পর থেকেই মনে করেন যে আর কি প্রসেস শুরু হলো। তো এরপরে তো তুমি সাধারণত আমরা জানি তুমি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেসে গেলা। তো এরপরে তুমি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিলা।
কিন্তু আনফরচুনেটলি হঠাৎ করে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ওদের বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট আছে সবারই ক্যাশ বা অফার লেটার উইথড্র করে নেয়। তো তোমার যদি ওই স্টোরিটাও বলতে, আমি চাই সবাই জানুক, মানে লাইফটা যে সবসময় জার্নিটা স্মুথ হবে তা কিন্তু না, এখানে কিছু আপস এন্ড ডাউনস থাকে এবং কিছু আনএক্সপেক্টেড জিনিসও ঘটে যায়। সো লন্ডন মেট্রোপলিটনের সাথে তোমার কি হলো এবং কিভাবে তার পরবর্তী প্রসেসটা যদি একটু বলতে। ভাই লন্ডন মেট্রোপলিটন যখন আর কি সজীব ভাই অফার লেটার আর কি পেলাম, তখন সজীব ভাই আমাকে বললো যে অফার লেটার চলে আসছে। তো তখন আর কি প্রসেসিং শুরু হলো, আমি ইউনিভার্সিটিতে পে করে দিলাম আর কি। প্রথমে প্রিকেস ইন্টারভিউ হয়েছে, প্রথমে প্রিকেস ইন্টারভিউ হয়েছে, ওই আপনি অফার লেটার আসলো, পরে প্রিকেস ইন্টারভিউ হলো। প্রথম প্রিকেস ইন্টারভিউ হলো। তো এই প্রিকেস ইন্টারভিউর আগে আপনি আমাকে গাইড করলেন, আপনি আমাকে একদম ফুল গাইড করলেন যে কিভাবে কি হয়, আমার তো কোনো আইডিয়া ছিল না সেটা। আপনি আমাকে কিভাবে আর কি সাবজেক্ট অনুযায়ী রিসার্চ করতে হয়, ডেপথ রিসার্চ, শুধু রিসার্চ করলেই হবে না, একদম গভীরে রিসার্চ করতে হবে আপনার সাবজেক্ট অনুযায়ী। তো ওই লন্ডন মেট্রোপলিটন আমার সাবজেক্ট ছিল কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। তো ওই আমার আর কি ইনিশিয়াল প্ল্যানই ছিল আমি সাইবার সিকিউরিটি যাব মাস্টার্স করতে। তো আপনি যখন বললেন তখন আর কি আমি আরও রিসার্চ শুরু করলাম, তারপরে আপনার গাইডেন্স ফলো করলাম এই ইন্টারভিউর জন্য প্রিকেস। তারপরে আমি ইন্টারভিউতে বসলাম ইজিলি আর কি, ইনশাল্লাহ পাস হয়ে গেল, প্রথম ধাপে আর কি পাস করে ফেললাম। তারপর প্রসেসিংটা আরও ফাস্ট হয়ে গেল, মানে এই টিউশন ফি পেমেন্ট করে দিলাম। তুমি কি লন্ডন মেট্রোপলিটন তুমি হাফ টিউশন ফি পেমেন্ট হাফ টিউশন ফি পেমেন্ট করে দিয়েছিলাম। তারপর মনে করেন যে ক্যাশ দিয়ে দিল, ক্যাশ দেওয়ার পর তো আমি ভিসা আর কি IHS ফি, তারপরে ভিসা ফি সাথে সাথেই পে করে দিয়ে ডাইরেক্ট বায়োমেট্রিক দিয়ে ফেলছি। ভাই 3 ঘন্টা পর, তোমার বায়োমেট্রিকের ঠিক 3 ঘন্টা পর, বায়োমেট্রিকের ঠিক 3 ঘন্টা পর ভাই মনে করেন যে লন্ডন মেট ডিসিশন নিল যে পাকিস্তানি আর বাংলাদেশি স্টুডেন্ট আর রিক্রুট করবে না। তো এরপরে ভাই আর কি মনে করেন যে একটুখানি মন খারাপ লাগবে, মন খারাপ হওয়ার কথা, কারণ তুমি টিউশন ফিটা পেমেন্ট করে দিয়েছো, হেলথ ইন্স্যুরেন্স ফি পেমেন্ট করে দিয়েছো, বায়োমেট্রিক দিয়ে ফেলছো, দ্যাট মিনস এমবাসি ফি ব্যাক না পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। তার মধ্যে তোমার টিউশন ফিটা আবার রিফান্ড আসবে, IHS ফি রিফান্ড আসবে, এটার জন্য অপেক্ষা করা অবশ্যই পেইন। তবে এই ক্ষেত্রে তো তোমার আমরা কিন্তু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেছি যে যেহেতু এখানে ফলটা তোমার না, আমার না, কারণ তোমার যোগ্যতার জায়গা থেকে, সিজিপিএর জায়গা থেকে, রেজাল্টের জায়গা থেকে, ইউনিভার্সিটির জায়গা থেকে বা তোমার ওভারঅল প্রোফাইলের জায়গা থেকে তুমি একদম পারফেক্ট আছো। কাজে এখানে হুট করে, এবং তুমি একজন জেনুইন স্টুডেন্ট, কাজে এখানে হুট করে লন্ডন মেট্রোপলিটন ডিসিশন নিয়েছে যে ওরা বাংলাদেশ থেকে কোনো অ্যাপ্লিক্যান্ট নিবে না। কিন্তু তুমি বায়োমেট্রিক দিয়ে ফেলেছো এবং ওখানে তোমার একটা হিউজ ইনভেস্টমেন্ট, যেহেতু এখানে এমবাসি প্রায় 90,000 টাকার মতো চলে যায়, তাই না? 88,000 বা 90,000 টাকার মতো। সো এই টাকাটা ঠিক বায়োমেট্রিক দেওয়ার পরে মানে কি বলে ক্যাশ উইথড্র করে নেওয়াটা তোমার জন্য হিউজ লস। তো আমরা সেটা ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করেছি যেহেতু ফলটা আপনাদের, সো ইউ শুড পে ব্যাক ইউর দ্য ভিসা ফি অফ দি স্টুডেন্ট। এবং সেক্ষেত্রে ওরা এগ্রিও হয়েছে এবং এখন ইনশাআল্লাহ আমি আশা করছি আমি ভিসা ফি পেয়ে যাব। এখানে ভাই সজীব ভাই অনেক হেল্প করছে ভাই। সজীব ভাই আমি তো মনে করেন যে কি বলে, আমি মেইল আমি মনে করেন যে আমি খুব কম টাচ করি আর কি, আমার যে মেইলটা আমি খুব কম টাচ করি। সজীব ভাই অনেক সাপোর্ট দিছে, এই বিশেষ করে এই ফি পাওয়ার জন্য, রিফান্ডের জন্য ভাই ওদের অনেক মেইল করছে। সজীব ভাই অনেক সাপোর্ট দিছে ভাই, আর কি এটা বোঝানোর মতো না। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের কথা প্রশংসা করছো। হ্যাঁ, আসলে সজীব ভাই বিশেষ করে কমপ্লায়েন্সের ক্ষেত্রে, ডকুমেন্টেশন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ক্যাশের ব্যাপারে এই সকল বিষয়গুলো তো উনি খুবই ভালো জানে, শুধুমাত্র আমাদের অফিসে আছেন এই জন্য না। ও ভাই আরেকটা কথা, লন্ডন মেট্রো যখন ক্যাশের জন্য সজীব ভাই বললো যে রিকোয়েস্ট করলো, তখন মনে করেন যে আমি বললাম ভাই ক্যাশ আসতে কতদিন লাগে? বলে যে আপনি 24 ঘন্টা বা 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। আমি 6 ঘন্টার মধ্যে ক্যাশ পাইছিলাম, আলহামদুলিল্লাহ। তো এরপরে তো যাই হোক, এখন লন্ডন মেট্রোপলিটনে হলো না, তারপরে তুমি তোমার এমবাসি টিউশন ফিটা তুমি ব্যাক পেলা, হেলথ ইন্স্যুরেন্স ফি তোমার ব্যাক এসেছে। তারপরে তুমি, ওটা তোমার সেপ্টেম্বর ইনটেকের জন্য ছিল, রাইট? তারপরে তুমি প্ল্যানিং করলা যে তুমি জানুয়ারি ইনটেকে আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবা। তখন তুমি পোর্টসমাউথকে কেন সিলেক্ট করলা? প্রথমত ভাই আর কি আমার কাছে ছিল আর কি 2-3টা ইউনিভার্সিটি অলরেডি অফার লেটার ছিল। একটা ছিল পোর্টসমাউথ, একটা ছিল অ্যাবারডিন, তারপর আরেকটা ছিল বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি।
তো আপনিও তো বললেন, আমি যখন আসলাম এরপরে ইন্টিকের জন্য ভাই আপনার কাছে আবার পরামর্শ নিতে আসলাম, তো আপনি বললেন যে পোর্টসমাউথ এখন আর কি আমার জন্য সবচেয়ে বেশি সুইটেবল। এর বাইরেও ভাই আমি যখন নিজে রিসার্চ করছিলাম তখন দেখলাম যে পোর্টসমাউথের লোকেশনটাও খুব সুন্দর। তারপর মনে করেন যে পোর্টসমাউথের যেই সাবজেক্টটা, যেটা আমার যেই সাবজেক্টটা সেটা হলো এমএসসি সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেনসিক ইনফরমেশন টেকনোলজি। এই সাবজেক্টটাতে ভাই মডিউলগুলো আমার কাছে খুব ভালো লাগছে। মনে করেন যে আর কি 4টা কোর মডিউলস আছে, 4টা কোর মডিউলসের মধ্যে আমার যেই আর কি ইচ্ছা অনুযায়ী যেই মডিউলসগুলো, ওই মডিউলসগুলোর মধ্যে এই 4টা মডিউলসে সব কিছু কভার করা আছে। মনে করেন যে প্রথমত ছিল চ্যালেঞ্জেস ইন সাইবার ফরেনজিক্স, তারপরে কম্পিউটার মোবাইল ফরেনজিক, তারপরে সিস্টেম সিকিউরিটি অ্যান্ড হ্যাকিং। মনে করেন যে আর কি অল ইন অল। তো সবকিছু আবার অপশনাল মডিউলস আছে। ওই অপশনাল মডিউলের মধ্যে ভাই আমার আবার অপশন চুজ করার মতো আছে। তো এইখানে আর কি আমি দেখছিলাম বিগ ডাটা, মেশিন লার্নিং আছে, তারপরে ক্লাউড কম্পিউটিং আছে। তো আমি আবার আর কি আমি ডিসাইড তখনই করছি যে আমার যদি সুযোগ আসে তখন আমি ক্লাউড কম্পিউটিংটা বেছে নিব। কারণ মানে তুমি এমন একটা সাবজেক্টে পড়তে চাচ্ছ যে সাবজেক্টটা তোমাকে ফিউচারে খুব মানে ট্রেন্ডিংয়ে থাকবে, ফিউচারে ভালো একটা জব ম্যানেজ করতে বা নিজে থেকে কিছু করতে তোমাকে সহযোগিতা করবে। ইটস নট লাইক যে এজেন্সি একটা সাজেস্ট করলো আর আমি অন্ধভাবে ওই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করে দিলাম। এটা তোমার ক্ষেত্রে হয় নাই। তুমি তোমার সাবজেক্ট সম্পর্কে প্রপার ডিটেইলড রিসার্চ করেছো এবং দেখেছো যে এই সাবজেক্টের কোন কোন বিষয়গুলো আমার সাথে ম্যাচ করে, কোন বিষয় ম্যাচ করে না। যদি ম্যাচ না করে তাহলে আমি ওই ইউনিভার্সিটিতে যাব না, যদি ম্যাচ করে তাহলে আমি ওই ইউনিভার্সিটিতে যাব। এই ইন ডেপথ রিসার্চটা তুমি করেছো। সো থ্যাংক ইউ সো মাচ, বিকজ এই জিনিসটা আমি সব স্টুডেন্টের কাছে এক্সপেক্ট করি। বিকজ তুমি যখন বা বাহিরে অন্যরা যখন বাহিরে পড়ার জন্য অ্যাপ্লিকেশন করছেন তখন কিন্তু আপনার জানা উচিত যে আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, এই সাবজেক্টের ভ্যালুটা কি, এই সাবজেক্ট থেকে আপনি কি কি স্কিল শিখতে পারবেন, ভবিষ্যতে সেই স্কিলগুলো আপনার আদৌ কাজে আসবে নাকি আসবে না। বিকজ আপনার তো এটা হিউজ ইনভেস্টমেন্ট। বাহিরে একটা ডিগ্রি নিতে প্রচুর পরিমাণ টিউশন ফি দেওয়া লাগে, এটা হিউজ ইনভেস্টমেন্ট। সো ওই ইনভেস্টমেন্ট আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কতটুকু পাবেন সেটা কিন্তু একটা দেখার বিষয় আসিফ, রাইট? জি ভাই। সো এখন আমরা জানি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথেও আবার নতুন করে ক্যাশ ইন্টারভিউ দিতে হয় এবং ওদের যে ক্যাশ ইন্টারভিউটা হয়ে থাকে ওইটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে টোটালি আলাদা। বিকজ এই ক্ষেত্রে সাধারণত কোশ্চেনগুলো থাকে একটু ডিফারেন্ট টাইপের, তাই না? স্টুডেন্ট দেখতে ওরা যাচাই করতে চায় যে স্টুডেন্ট ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি কেমন। প্রফিশিয়েন্সি টেস্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রফিশিয়েন্সি টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। সো এই ক্ষেত্রে আমি জানতে চাইবো যে তোমাকে লন্ডন মেট্রোপলিটন এবং ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ দুইটারই ক্যাশ ইন্টারভিউতে সাধারণত কি কি কোশ্চেন করেছিল? প্রথমে তুমি লন্ডন মেট্রোপলিটন নিয়ে বলো। লন্ডন মেটে ভাই আমাকে আর কি কোশ্চেন করা হয়েছিল কাইন্ড অফ বেসিক আর কি। উনি আমাকে আর কি, এটা ছিল একটা ইন্ডিয়ান গাই, উনি আমার সাথে আর কি জয়েন করার পরেই বলতেছিল যে আমাদের কনভারসেশনটা হবে নর্মাল আর কি। তো নর্মাল কনভারসেশনটা যা হয়, আমার এমওয়াই কে সিগনেচার করেছে, আমার এমওয়াই কে অথরাইজ করে দিছে। তারপর মনে করেন যে আমার আর কি এই লন্ডন মেটে আবার বেসিক কোশ্চেনও ছিল, কেন ইউকে ইউনিভার্সিটি বা কেন ইউকে, হোয়াই ইউকে। তারপর কেন আপনি এই ইউনিভার্সিটি, হোয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি। তারপর ভাই মডিউলস, কোর্স মডিউল সম্পর্কে বলা হয়েছিল। তারপর আরও নর্মাল কনভারসেশন। কিন্তু এটার থেকে টোটালি আলাদা ছিল পোর্টসমাউথের যেটা ক্যাশুয়াল ইন্টারভিউ বলে বা এআই ইন্টারভিউ বলে, সেটার মধ্যে ভাই আপনার মনে করেন যে প্রথমে আর কি আপনার সারাউন্ডিং দেখাইতে হয় রুমের আর কি ইয়ার মধ্যে। তারপর মনে করেন যে কোশ্চেন সেট করা থাকে, তো একটা কোশ্চেন পড়ার জন্য 15 সেকেন্ড সময় দেওয়া হয়। তারপর মনে করেন যে আপনি প্রতিটা কোশ্চেনের জন্য বিভিন্ন টাইপের টাইম পাবেন, সেটা হলো 1 মিনিট পাবেন, 1.5 মিনিট পাবেন, তারপরে 2 মিনিটও পাবেন। 2 মিনিটের কোশ্চেনগুলো হলো আর কি আপনার মূলত প্রফিসিয়েন্সি টেস্টগুলো। তারপরে মনে করেন যে কি বলে আপনার কে টিউশন পে করে দিচ্ছে, আপনার স্পন্সরকে, আপনার হয়ে কে টাকা দিচ্ছে, সেটার জন্য আপনার মনে করেন যে আর কি ইন ডিটেলসে বলতে হবে ওদের। তারপর মনে করেন যে প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে আপনি কি করেন ফ্রি টাইমে, তারপর মনে করেন যে আপনার চাইল্ডহুড ড্রিম কি, তারপর আরো অনেক কিছুই আছে লাইফে আপনি সবথেকে টাফ ইনসিডেন্ট। তারপরে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে চাই, জানতে চাই। যেমন এখানে আর কিছু কোশ্চেন থাকে লাইক যে তুমি তোমার ড্রিম জব কি ছিল, চাইল্ডহুড ড্রিম জব কি ছিল,
তারপর হচ্ছে গিয়ে ফেভারিট সিজন কি, লাইফে কোনো টাফ ইনসিডেন্ট আছে কিনা, সেটা কিভাবে ওভারকাম করছো, আরো কোনো টাফ ইনসিডেন্ট থাকলে সেটা সম্পর্কে বলো। আপনি এখানে আরেকটা ভাই কথা অ্যাড করতে চাই, এই যে আপনি বললেন যে আপনার ফেভারিট সিজন, ফেভারিট ফুড, এগুলো কিন্তু ভাই আপনি কিন্তু আমাকে, আমি যখন প্রিকেসের জন্য রেডি হচ্ছিলাম তখন কিন্তু আপনি আমাকে, আমি কিন্তু কয়েকটা মক দিছি আপনাকে, আপনি কিন্তু তখনই বলছিলেন এগুলোর জন্য তুমি প্রিপেয়ার হও, আপনি কিন্তু স্পেসিফিক বলে দিয়েছিলেন যে এগুলোর জন্য তুমি প্রিপেয়ার হও, পোর্টসমাউথে কিন্তু এগুলা আর কি টেস্ট করে। আমরা নতুন করে একটা শীট রেডি করেছি, যে শীটে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, যেহেতু এদের কোশ্চেনটা ইউকিউএফ থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে, ওই ধরনের সকল কোশ্চেন এবং অ্যান্সারটা আছে। তবে স্টিল উই ডোন্ট সাজেস্ট স্টুডেন্টস টু ফলো আওয়ার অ্যান্সার শিট প্রপারলি, আই মিন প্রপারলি ফলো করুক বাট নট ফুলি, বিকজ এই ক্ষেত্রে স্টুডেন্টেরও একটা নিজস্ব ইনডেপথ রিসার্চ থাকা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি আছি, আমাদের টিমে আরেকজন গাইড আছে, আমরা দুইজনে অল টাইম সাজেস্ট করি যে কি কি পরিবর্তন, কি কি চেঞ্জ আনা যায়, কি কি ইনক্লুড করা যায়, রাইট? সো আসিফ, এর থেকে বড় যে ব্যাপারটি এতক্ষণ পর্যন্ত আমরা বলিনি, সেটা হচ্ছে গিয়ে তোমার কিন্তু ইউকে ভিসা মাত্র 3 দিনে হয়েছে, এবং উইদাউট এনি ইউকেভিআই ইন্টারভিউ। এই জিনিসটা যখন হলো, তুমি যখন দেখলে যে তোমার ভিসা কপিতে এসেছে, আমি জানি এটার মধ্যে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, তুমি যদি নিজের মুখে বলতো যেটা কি হলো। আর কি ফ্রাইডেতে আমি যখন আর কি, তুমি বায়োমেট্রিক দিলা কবে? বায়োমেট্রিক দিছি ভাই আর কি 13 অক্টোবর, 14 অক্টোবর, হ্যাঁ 14 অক্টোবর, 13 অক্টোবর ভিসা ফি পে করছিলাম, তো 14 অক্টোবর বায়োমেট্রিক দিছি। 14 অক্টোবর 2-3 দিন পর, যেটা ফ্রাইডে ছিল, ফ্রাইডে কিন্তু আপনার সাথে আবার দেখা হয়েছে। ফ্রাইডে আমি যখন আব্বুর সাথে নামাজের পর আব্বুর সাথে নামাজ পড়ে আসতেছিলাম, আর তখন আমি হালকা পাতলা চিন্তা, এটা কিন্তু জেনুইন, তখন আমি হালকা পাতলা চিন্তা করতেছিলাম, যদি আমি কিন্তু ভাই মোবাইলে নেটও রাখছিলাম, আমি সাধারণত মোবাইলে এমবি রাখি না, তখন মনে করেন যে নেটও রাখছিলাম, যে যদি মনে করেন যে আর কি আমি যদি নামাজের পর যদি আমি ডিসিশনটা পেয়ে ফেলি, মনে করেন যে তখন আমি আপনার যাওয়ার সময় আমি জানি আপনারা পাবো ওইখানে, তো ওইখানে যাওয়ার সময় আপনার দেখায় যাবে। তো আনফর্চুনেটলি ওইটা হয় নাই, কিন্তু ওই দিন রাতেই ভাই আর কি, ওই রাতেই আমি যখন আর কি আমার ফ্রেন্ডের সাথে আর কি গেছিলাম একটু আফতাবনগর দেখা সাক্ষাৎ করতে, তারপর আপনাদের আইসা আম্মু আর কি রান্না করছিল একটু ভালো মন্দ, রান্না কাচ্চি খাচ্ছিলাম, তো আম্মু আবার এনজয় করে, আমি যখন ফুডি খাই তখন আম্মু এনজয় করে, তখন ওই সময় একটা মেইল আসছে, তো আমি আর কি স্ক্রিন আর কি ওই মেইলটা আমি পুরোপুরি ক্লিক করি না, বুঝছেন, আমি আর কি নোটিফিকেশনে দেখি যে ফ্লোটিং এর মেইলটা, তো মেইলের ভিতরে আমি দেখলাম যে ভিসা সাকসেসফুলের মেইলটা, ভাই আমি ওইটা খেয়াল করি না, আমি চিন্তা করলাম যে বিএফএস মাত্র ইউকেভিআইতে ফাইল সাবমিট করছে, তুমি ভাবছো তোমার যে ভিসা সাকসেস মেইল আসছে, সেই মেইল সাকসেস দেখে তুমি ভাবছো যে এটা মনে হয় মাত্র তোমার সাকসেসফুলি ভিএফএস এই ডকুমেন্টগুলো ইউকেভিআই এর কাছে পাঠিয়েছে। তো তখন আমি সজীব ভাইয়ের আর কি স্ক্রিনশটটা দিয়ে সজীব ভাইয়ের পাঠাইলাম, সজীব ভাই তো ফোন দিয়ে বলে, ভাই আপনার তো ভিসা হয়ে গেছে। আমি কি বলেন ভাই? আরে না, আপনি ভালো করে দেখেন ভাই। পরে না, আপনি ভালো করে দেখেন। পরে আমি ক্লিক করে দেখলাম ভাই এন্ট্রি ক্লিয়ারেন্স। আমি ও মাই গড। তারপর ভাই সাথে সাথে তোমার আগে আমাকে সজীব ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আসিফের ভিসা হয়ে গেছে, ও তো জানি না ওর ভিসা হয়েছে, আমাকে বলতেছে ভাই দেখেন তো এটা কি। সো যাই হোক, আল্লাহর রহমতে কনগ্রাচুলেশনস টু ইউ ওয়ান্স এগেইন, এন্ড এটা একটা খুবই সুন্দর জার্নি ছিল। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয়, আমরা কিন্তু মোটামুটি হয়তো একটু শিওর ছিলাম যে পোর্টসমাউথে ইউকেভিআই ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা একটু কম, বাট স্টিল আমরা কিন্তু আসিফ কি করেছি, কখনোই তোমাকে একবারের জন্য মোটিভেট করা হয় না যে তোমার ইউকেভিআই ইন্টারভিউ হবে না, তুমি রিল্যাক্স থাকো। তোমাকে বলা হয়েছে কি ভাই বায়োমেট্রিক দেওয়ার পর আপনি বলেছিলেন যে মনে করেন যে এখনই কিন্তু শেষ না জার্নি তোমার, আমি তোমাকে যেভাবে গাইড করেছি তুমি ওইটা ফলো করো, তারপর তুমি মনে করো যে ইন্টারভিউ প্রিপারেশন থেকে সরে যাও না, তুমি ইন্টারভিউ প্রিপারেশন এখনো প্র্যাকটিস করে যাও তুমি আর কি। ভাই আমি তো ফুল প্রিপারেশন ছিল, হ্যাঁ আমার ফুল প্রিপারেশন ছিল ইউকেভি এর জন্য। আমি আর কি মূলত আপনি আমাকে আর কি করেছিলেন আর কি প্রিপেয়ার করেছিলাম ইউকেভি এর জন্য। মানে আমরা যখন ক্যাস ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেই, আমরা একই সাথে ইউকেভি এর প্রিপারেশনটা নিয়ে ফেলি, যাতে করে নতুন করে আবার অ্যান্সারগুলো না গুছাতে হয়, নতুন করে আরেকটা প্রেশারে পড়তে না হয়। বিকজ অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ইউকেভিআইতে ডকুমেন্ট সাবমিট করার বা বায়োমেট্রিক দেওয়ার 7 দিন পরে 9 দিন পরে ইন্টারভিউ কল আসছে, তো হুট করে 7-8 দিনের মধ্যে কিন্তু অ্যান্সারগুলো গুছানোটা ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড যে কোনো সময় যদি ইন্টারভিউ নিয়ে নেয়, তো সেক্ষেত্রে আমাকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক আসিফ? এখন তো বর্তমানে ইউকেভিআই ইন্টারভিউ নিয়ে মারাত্মক একটা ভয় চলতেছে, and we are seeing that so many people are getting refused due to their credibility interview. So এই ক্ষেত্রে what kind of guidance did you have from Penman Galaxy and
হোয়াট ডু ইউ থিংক, তোমার কাছে কি মনে হয় যে আমাদের যদি থ্রুতে ট্রেনিং সাপোর্টটা নেয়? ট্রেনিং সাপোর্ট ভাই, ট্রেনিং বলতে তো আপনার কাছ থেকে ভাই আমি ট্রেমেন্ডাস সাপোর্ট পাইছি ভাই, ইউকিউবি ইন্টারভিউর জন্য, তারপর মনে করেন যে প্রি কেসের জন্য আমি আপনাকে যখন বলছি আপনি তখনই আর কি আমার মক সেশন নিছেন, তারপরে আপনি আমার পুশ করছেন আরো ভালো করার জন্য, বুঝলেন নাই? তারপর সজীব ভাই তো আমাকে সাপোর্ট করছেই, সব কমপ্লায়েন্স বা ডকুমেন্টের দিক দিয়ে যা যা লাগে সজীব ভাই একদম ফুল সাপোর্ট দিছে ভাই। এই ক্ষেত্রে পেনম্যানরে ভাই রেট করার মতো এখানে কিছু নেই ভাই। আপনি যদি রেট করেন তাহলে আপনি 10-এ 10 দিতে পারবেন, কিন্তু এর থেকেও বেশি দেওয়া যাবে, বুঝছেন? এর থেকে বেশি দিতে হবে, কারণ ভাই আপনারা খুব ট্রান্সপারেন্ট ছিলেন, খুবই স্বচ্ছ ছিলেন। মানে সজীব ভাই আপনি এমন কিছু জিনিস যেগুলো মনে করেন সাসপিশিয়াস বা হওয়ার মতো না, আপনি ওইগুলোর জন্য কোনো সময় পুশ করেন নাই আপনারা। তো এটা আমার খুব ভালো লাগছে এই জন্য। আর ভাই আমার তো মনে করেন যে আপনি তো আমার ভাই, তো আমার তো এইখান থেকে মনে করেন যে এনে কোনো ট্রাস্টের কোনো ইস্যুই আসে নাই। যে আল্লাহর রহমতে শুধুমাত্র তুমি এলাকার ছোট ভাই দেখে না এবং আমার ক্লোজ ছোট ভাই দেখে না, মোটামুটি তুমি তো এসেছো, আরো অনেক স্টুডেন্টের সাথে পরিচয় হয়েছে, আমাদের একটা ট্রেনিং সেশন গ্রুপ আছে, তুমি ওই গ্রুপেও দেখেছো। তো আমরা কিন্তু চেষ্টা করি সব স্টুডেন্টের সাথে প্রতিটা বিষয় কি থাকুক একদম ওপেন থাকুক, ওপেন ক্রিস্টাল ক্লিয়ার, কাজ যেহেতু আমাদের এখানে লেনদেনের কোনো ইস্যুজ নেই, আমরা কোনো স্টুডেন্টের টাকা পয়সা নেই না, এবং আমরা চাই যে একটা ফ্রেন্ডলি ভাই ব্রাদার সম্পর্ক। এখানে ওই যে ক্লায়েন্ট এজেন্ট বা টিচার স্টুডেন্ট ওই ধরনের সম্পর্ক না, ভাই ব্রাদার সম্পর্কটা মেনটেন করতে চাই। তো আসিফ, থ্যাংক ইউ সো মাচ। এখন তোমাকে যদি বলা হয়, দেখো বাংলাদেশ থেকে তো প্রতি বছর ভালো পরিমাণ স্টুডেন্ট ইউকেতে পড়তে যাচ্ছে, রাইট? তো হয়তোবা কেউ পেনম্যানের থ্রুতে অ্যাপ্লিকেশন করছে, কেউ হয়তোবা অন্যান্য এজেন্সির থ্রুতে অ্যাপ্লিকেশন করছে। তো এই যে ক্রিটিক্যাল ইন্টারভিউ পিরিয়ড সব কিছু মিলতে একটা ডিফিকাল্ট সিচুয়েশন, হয়তোবা একটা লং জার্নি পার করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা তো দিন শেষে চাই যে বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশের স্টুডেন্টরা ভালো থাকুক। সো বাকি স্টুডেন্ট যে এজেন্সির থ্রুতে অ্যাপ্লিকেশন করে থাকুক না কেন, তাদেরকে তুমি কি সাজেস্ট করবা যে কি করলে তারা লাইফে ভালো কিছু অ্যাচিভ করতে পারে, বিশেষ করে এই ইউকে ভিসা প্রসেসের ক্ষেত্রে? তাদের ক্ষেত্রে তোমার কি সাজেশনটা থাকবে? প্রথমত ভাই সাজেশন থাকবে ভাই, মনে করেন যে প্রপার রিসার্চ করতে হবে, একদমই ডেপথ রিসার্চ করতে হবে। মানে আপনার ইন্টারেস্টটা কোন সাবজেক্টের প্রতি, আপনি শুধুই আর কি এজেন্সি পুষে আপনি একটা সাবজেক্ট নিয়ে চলে গেলেন, এমন হইলে ভাই আপনার আবার চলে আসতে হবে দেশের মধ্যে। তো আপনার ইন্টারেস্ট থাকতে হবে, আপনি যেই সাবজেক্টই পড়তে যাবেন ওই ইন্টারেস্ট থাকতে হবে। তারপর মনে করেন যে এখন আর কি ভাই স্ক্যাম হয় অনেক, মনে করেন বিভিন্ন এজেন্সি টাকা মেরে দিচ্ছে, এটা করতেছে এইগুলো আর কি। কিন্তু আপনার মনে করেন যে আপনি যদি প্রপার একটু রিসার্চ করেন এই সম্পর্কে, মানুষের রেফারেন্স নেন, তো ওই অনুযায়ী মনে করেন যে আর কি পেনম্যান ভাই মানে মারাত্মক। পেনম্যানের কথাটা আমরা অ্যাভয়েডই করি। জি, তুমি পেনম্যান সাজেস্ট করার প্রয়োজন নেই, তুমি স্টুডেন্টদের জন্য বলো যে এই ইনডেপথ রিসার্চের ব্যাপারটা নিজের সাবজেক্ট সম্পর্কে, আর কোন কোন বিষয় সম্পর্কে তারা রিসার্চ করতে পারে যাতে করে তারা ইন্টারভিউগুলোতে বা নিজের সাবজেক্ট চুজের ক্ষেত্রে খুব ভালো করতে পারবে। জি ভাই, ইউনিভার্সিটি চুজও করা হবে ভাই নিজের মধ্যে আর কি, নিজের অনুযায়ী, নিজের বাজেট অনুযায়ী। বাজেটের অনেক প্রবলেম থাকে মানুষের, বাজেট অনুযায়ী মনে করেন যে ইউনিভার্সিটি রিসার্চ করতে হবে। তারপর ইউনিভার্সিটি কি ফেসিলিটিস আছে ভাই, অনেক ইউনিভার্সিটি কিন্তু ভাই সাবজেক্ট অনুযায়ী ভালো ভালো ফেসিলিটিস দিয়ে থাকে। তারপরে ইউনিভার্সিটি কোর্সের এগ্রিডিটেশন, যেটা আপনি আমাকে খুব আগে বলছিলেন, সো এগুলো ভাই আর কি, এগুলো মিলে দেখতে হবে। পাশাপাশি এইটার সাথে কম্প্যারিজন, যে আসলে এই সাবজেক্টটা অন্য ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল আছে কিনা বা অন্য কোনো কান্ট্রিতে অ্যাভেলেবল আছে কিনা, সেটার সাথে আমার এটার পার্থক্যটা কোথায়, এগুলো এজেন্সি আপনাকে গাইড করুক আর না করুক, এগুলো আপনার নিজ দায়িত্বে দেখতে হবে। এটা তো নিজের মন থেকে আসার কথা, তাই না? যে আমি এত টাকা খরচ করতেছি, আসলে আমি কি পড়তে যাচ্ছি, এবং যাতে এই রিসার্চগুলো করলে কিন্তু ইউকেভিআই বা কোথাও আটকানোর কোনো সুযোগ থাকে না, তাই না? জি ভাই। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো ভাই লেনদেনের ক্ষেত্রে, মানে আর কি টিউশন ফি পেমেন্ট, তারপর মনে করেন যে আইএচএস ফিটা, তারপরে ভিসা ফিটা, এগুলো তো আর কি নিজ থেকেই করতে হয়। অনেক স্টুডেন্ট এই ক্ষেত্রে ভয় পায় যে আর কি কাকে দিয়ে আমি লেনদেন করবো, এটা সেটা। কিন্তু আপনাদের কাছ থেকে ভাই আমি প্রপার গাইডেন্সটা পেয়েছি, যেটা হলো আমি সব কিছুই সবগুলো পেমেন্ট আমার নিজ থেকে করা হয়েছে, আমার নিজ অ্যাকাউন্ট থেকে করা হয়েছে, তোমার নিজের অ্যাকাউন্ট থেকে, তোমার নিজের কার্ড থেকে। এবং এই ক্ষেত্রে আমাদের পেমেন্ট যেটা করছে শুধুমাত্র তোমার ফর্মগুলো, আমাকে রাইট পারসনটা দেখাই দিছে, রাইট পারসন এবং ফর্মটা। আমাদের সাথে কিন্তু আমরা কখনোই বলি না, যে কোনো দেশের ক্ষেত্রে, যে ভাই আমাদের কাছে লেনদেন করেন, আমাদের মাধ্যমে করেন, রাইট? না ভাই, এটা কখনোই হয় নাই। আমাকে সজীব ভাই বলছে, আপনি বলছেন, সুন্দর করেই আমি গেছি। আমার পেমেন্টগুলো খুব স্মুথ ছিল। আমার পেমেন্ট ভাই, আমি কিন্তু টিউশন ফি পাঠাইছি মাত্র 1 দিন বা 2 দিনে চলে গেছে আমার টিউশন ফি। অনেক ক্ষেত্রে ভাই
অনেক স্টুডেন্ট ভয় পায় যে লেনদেনের ক্ষেত্রে কাকে দিয়ে কিভাবে কি এটা সেটা, আসলে এটা কিছুই না। আপনারা যেই সব এজেন্সির কাছেই যান, নিজে ট্রাই করবেন নিজ থেকে লেনদেন করার জন্য, কারণ নিজ থেকে লেনদেন করলে নিজের মধ্যে আরেকটা কনফিডেন্স থাকবে যে না আমি আসলেই আমি দিচ্ছি এবং বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে। তো এটাই। তো আসিফ, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভাই। এন্ড তোমাকেও পেয়ে আমাদের খুব ভালো লাগছে। এন্ড আমি যে আসলে কতটুকু খুশি, কতটুকু আমার থেকে বেশি খুশি ভাই, কতটুকু আনন্দিত আসলে আমি এটা বলে বোঝাতে পারবো না। এন্ড আই ফিল সো লাকি এন্ড প্রাউড অফ ইউ। এন্ড আমি তোমার জন্য অনেক দোয়া করি ভাই, অনেক দোয়া করি তুমি লাইফে অনেক বড় কিছু করো। এন্ড ওই তামিম ইকবালের কথাটা বলতে হয়, ভুলে যেও না ভাই। এটা ভাই ভুলার মতো না ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই।